নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। এদিকে তো সমুদ্রকে ফোন করবে বলে ঠিক করে তেজ যে আমাকে ওকে ফোন করতেই হবে, ও তো এরকম করার ছেলে না। ঝিনুক বলে ওকে আপনার ফোন না করাই উচিত, কারণ ওর জীবনের সিদ্ধান্ত ও নিয়েছে, ওকে এই ব্যাপারে জোর না করলেই ভালো। সুধা তখন মনে মনে বলে যে আমি সমুদ্রকে যতটা চিনি, সমুদ্র এরকম ছেলে নয়, ও এমনটা করতেই পারে না, আমাকে আসল সত্যিটা কি জানতেই হবে। আর এদিকে সমুদ্র তো বাড়িতে বলছে না, আমি এরকম কাজ কখনো করব না। আর ব্যবসা, দাদার ব্যবসা আমি কখনো নিজের হাতে নেব না, এটা দাদার স্বপ্ন, দাদাকেই পূরণ করতে হবে। বরং আমি দাদার পাশে থেকে সব ব্যাপারে সাহায্য করব। এদিকে সমুদ্র ডিসাইড করে যে যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে, কিন্তু বেরোবো কি করে, বাইরে তো এত লোক বসে আছে। এদিকে ঝিনুককে আবার মেসেজ করছে, মানে দোয়েলকে, ঝিনুক ভেবে যে যতই বাধা আসুক আমি তোমাকে বাঁচাতে আসবোই ঝিনুক, কন্টে তোমার কিচ্ছু করতে পারবে না। এদিকে সেই সময় হঠাৎ করে জ্যোৎস্না আসে, বলে পেছনের দরজাটা খোলা আছে, তুই সেখান দিয়ে যেতে পারিস, সামনের দিক দিয়ে তুই যেতে পারবি না, সেখানে অনেক লোক আছে। তখন সমুদ্র বলে দিদি তুই। জ্যোৎস্না জানে যে সমুদ্রের বিয়েটা জোর করে দেওয়া হচ্ছে, এখন পালানো ছাড়া কোনো গতি নেই, সেই জন্য পালানোতে সাহায্য করছে জ্যোৎস্না, যাতে সমুদ্রের জীবনটাও নষ্ট না হয়ে যায়। একটা শাড়ি এনে দেয়, বলে এটা ধর, এটা পরে তুই এখান থেকে পালিয়ে যা। জ্যোৎস্না বলে দেখ আমার সাথে যে অন্যায়টা হয়েছে আমি চাই না সেটা তোর সাথে হোক, দেখবি তুইও সারাটা জীবন ধরে তোর মনের মধ্যে ক্ষোভ, অভিমান, এই সমস্ত কিছু নিয়ে তোকে বাঁচতে হচ্ছে। এতে শুধু তুই নয়, ওই মেয়েটাও কোনোদিনও ভালো থাকবে না, নিজে ভালো থাকলে সবাই ভালো থাকবে সমুদ্র। তখন সমুদ্র বলে থ্যাংক ইউ দিদিভাই, দিদিভাইকে গলা জড়িয়ে ধরে আর সেখান থেকে চলে যায় সমুদ্র। এদিকে সমুদ্র ফোনটা ওর দিদিকে দিয়ে যায়। তেজ তো ফোন করে জ্যোৎস্না ধরে, বলে দিদি তুই। বলে হ্যাঁ। সমুদ্র এক্ষুনি বেরিয়ে গেল, বলে আজই চ্যাটার্জি বাবুর মেয়ের সাথে তার আশীর্বাদ ঠিক হয়েছে, ও তো এই বিয়েতে রাজি নয় তাই পালিয়ে গেছে। বলে কি, আজকে ওর আশীর্বাদ? তো তেজ ফোনটা রাখে, দিয়ে সুধাকে সবটা বলে। সুধা তো শুনে অবাক হয়। ঝিনুক বলে দোয়েল দিকে এত পছন্দ সমুদ্রের যে আশীর্বাদ, এঙ্গেজমেন্ট সবকিছু ছেড়ে পালিয়ে গেছে। কোথাও না কোথাও ঝিনুকের মনটা খুব খারাপ, বলে ছেড়ে দে দিদি, আমাদের সমুদ্রকে বাধা দেওয়াটা ঠিক হবে না। সমুদ্র যে মেসেজটা লিখলো সেই মেসেজটা চলে আসে ল্যাপটপে, আর এটা তো সুধা দেখে ফেলে। তখন ঝিনুক বলে কি, দোয়েল দিকে ঝিনুক কেন বলছে সমুদ্র? তখন ল্যাপটপটা তেজ নিয়ে নেয়, চেক করতে থাকে, প্রোফাইল পিকচারটা দেখিয়ে দেয় তেজ। তখন সুধা বুঝতে পারে তার মানে দোয়েল ঝিনুক সেজে এতদিন ধরে সমুদ্রের সাথে কথা বলছিল। এটা দেখে তো ঝিনুক অবাক হয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর বিচ্ছু আসে, বিচ্ছু এসে বলে যে দেখ না, দর্শকর্মার ভান্ডার থেকে একটা বিল দিল যে মা নাকি কি সব জিনিস কিনেছে বিয়ের, কিন্তু বিয়েটা কার? ঝিনুক বলে দোয়েলের। বলে কি, দোয়েলের বিয়ের আমি জানি না? বলে জেঠিমা সব জানে, জেঠিমা প্রথম থেকেই সবটা জানে। বলে তার মানে এটা পুরোটা একটা ফাঁদ, আমাদেরকে সমুদ্রকে বাঁচাতেই হবে। আর জেঠিমা এটা কিছুতেই করতে পারে না, আমাদেরকে ওদেরকে বাধা দিতেই হবে, করে হোক সমুদ্রের বিয়েটা আটকাতে হবে, নাহলে ঠাম্মি আমাদেরকে দোষারোপ করবে। এদিকে তো ঠাম্মি দেখছে সমুদ্র কেন আসে না, কোথায় সমুদ্র? জ্যোৎস্নাকে বলে যে কই, নিয়ে এসো সমুদ্রকে। তরিতা ভাবে দিদিভাই তো অনেকক্ষণ আগে গেছে কিন্তু আসছে না কেন, মানে ঠাকুরজি আর কি, অনেকক্ষণ গেছে কিন্তু কেন সমুদ্রকে এখনো নিয়ে আসছে না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, এমনটাই ভাবতে থাকে তরিতা। রান্নাঘর দিয়ে সমুদ্র যখন শাড়ি পরে পালাচ্ছে, পেছনে তরিতা চলে আসে, বলে কে এখানে? সমুদ্র তো মনে মনে বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এদিকে তখন আসে শিলা, একটা শাকের বাটি দিয়ে বলে যাও যাও এটা নিয়ে যাও তাড়াতাড়ি করে। আর তরিতাকে বলে আমার দিদি, আসলে আমি ডেকেছিলাম। বলে দাঁড়াও, তোমার দিদি এখানে কি করছে? ওই যে অনুষ্ঠান বাড়ি অনেক কাজ, একটু সাহায্য করার জন্যই ডেকেছিলাম আর কি। তরিতা বলে কার পারমিশন নিয়ে তুমি ডেকেছো? ঠাম্মিকে বলেছো? দাঁড়াও আমাকেই বলতে হবে। এদিকে সমুদ্রকে ঘোরানোর খুব চেষ্টা করছে হাত ধরে, কিন্তু সমুদ্র কিছুতেই ঘোরে না। শিলা বলে দেখো আজকালকার দিনে মানে আমাদের গ্রামে কিন্তু চল আছে যে এরকম ভাবে মুখ ঢেকেই রাখতে হয়, কাউকে দেখানো যাবে না। তরিতা বলে দেখো আজকালকার দিনে এগুলো চল কিন্তু চলে না। তখন জ্যোৎস্না আসে, তরিতাকে বলে সবকিছুতে তোমার বাধা দেওয়া না, আবার তুমি এসছো শুভ কাজে বাধা দিতে, কোনো কাজ তুমি ঠিকভাবে করতে দিতে পারবে না তাই না? আর এই সুযোগে সমুদ্র পালিয়ে যায়। জ্যোৎস্না বলে কোথায় কোথায় শিলা দিদি কোথায়? বলে যা বাবা, কোথায় গেল, এখানেই তো ছিল। আর এদিকে ইমন্ত ফন্টের সাথে প্ল্যান করছে যে যেভাবেই হোক সুধার জীবন থেকে কিন্তু তেজকে সরাতেই হবে। এরপরে তো তেজ, সুধা, ওদিকে ঝিনুক, বিচ্ছু সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, মানে সেই মন্দিরে যাবে বলে। তেজ বলে আজকে আপনি যা ডিটেকটিভগিরি শুরু করেছেন তাতে তো সুধা ম্যারেজ ব্যুরোর সাথে সাথে সুধা ডিটেকটিভ এজেন্সিও খোলা উচিত আপনার। সুধা বলে আইডিয়াটা কিন্তু মন্দ নয়, পাত্রপাত্রীর ব্যাকগ্রাউন্ডটাও চেক করা হয়ে যাবে যে কেউ কাউকে ঠকাচ্ছে কিনা। এই বলে সব দুজনে হাসাহাসি করতে থাকে। এদিকে চারজন মিলে ফন্টেকে দাঁড়িয়ে কথা বলতে দেখে নেয়, কিন্তু ফন্টে কার সাথে কথা বলছে সেটা দেখতে পাচ্ছে না, কারণ সে আড়ালে আছে, গাড়ির আড়ালে। এদিকে তো সমুদ্রকে খোঁজা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে বাড়িতে। ঠাম্মি বলে কোথায় গেল, এখনো কেন আসছে না? জ্যোৎস্না এসে বলে আসলে ও ভাইয়ের ঘরে আছে, আসলে আমি অনেকক্ষণ ধরে ডাকলাম কিন্তু নক করছে না, মনে হয় ও বাথরুমে আছে, পেটটা মনে হয় আবার খারাপ হয়েছে। বলে কি, পেট খারাপ হয়েছে? বলে হ্যাঁ। তখন মেচকা বলে আমার এই দুটো ছেলে না একদম অপদার্থ, সঠিক সময়ে সঠিক জায়গায় আসতেই পারে না, পাকা কথা দিন পেট খারাপ করে বসে আছে। মেচকা বলে মা তোমরা বরং আশীর্বাদটা শুরু করে দাও, আমি ওকে নিয়ে আসছি সমুদ্রকে।
এদিকে তো ঠাম্মি তেজের মাকে বলে যে আশীর্বাদী হাতটা নিয়ে এসো যাও। এদিকে তো মেচকা ঘরে এসে বলে এই ছেলেটাকে বারবার বললাম আশীর্বাদটা হয়ে যাক, তারপর যা খুশি তাই খা। না, তার আগেই গান্ডে পিন্ডে খেয়ে পেটটা খারাপ করে বসে থাকলো। এদিকে তো সমুদ্রকে ডেকেই চলেছে। এদিকে তো আশীর্বাদী হাতটা পরিয়ে দেয় আশীর্বাদ করে তিয়াশাকে। আর তেজের বাবা বলে মা যে কেন গায়ের জোরে এরকমটা করছে, একবার সমুদ্রের কাছ থেকে অনুমতি নেওয়াটা বা ওর মনটা জানার চেষ্টাটা করা উচিত ছিল। মেচকা বলে ওয়াশরুমেও তো নেই, গেল কোথায় ছেলেটা, এই আমার হয়েছে যত জ্বালা। এদিকে তার বাবার জন্য একটা চিঠি লিখে গেছে যে বাবা আমাকে ক্ষমা করো, এই বিয়ে আমি করতে পারবো না, আর দাদার জায়গাটা আমি কোনোদিনই নিতে পারবো না। তেজ বেকারি দাদার ছিল, দাদারই থাকবে, আমি কোনোদিনও তেজ বেকারি যোগ্য হয়ে উঠতে পারবো না, আর আমি এই বিয়েটাও করতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। অত মাথায় হাত দিয়ে বসে পড়ে। যা, সমুদ্র পালিয়ে গেল। যে ঐতিহ্য সোনার মুকুট সুধার মাথাতে পরিয়েছিলেন ঠাম্মি, সেটা নাকি সে এখন তিয়াশার মাথায় পড়াবে। এটা শুনে তো তেজের মা অবাক হয়ে যায়। মেজমাকে বলে হীরের মুকুটখানা নিয়ে এসো, মানে ওই খানদানি হারের সাথে সাথে সেই হীরের মুকুটও দেবে। মেজমা বলে দেয় ওটা আমি পারবো না, ওটা সুধার জিনিস, সুধার অনুমতি ছাড়া আমি হাত দিতে পারবো না। বলে সুধার অনুমতি, আমার আদেশকে তুমি অমান্য করবে? ঠাম্মি বলে। তিয়াশা বলে থাক না ঠাম্মি। তিয়াশার বাবা বলে হ্যাঁ এখন এসব থাক না, এরপরে তো আমাদের ব্যবসা পার্টনারশিপে কাজ করবে, এরপর তো সবই আমার মেয়েরই হবে। এদিকে তো ইন্দ্রজিৎ বাবুর ঘরে ইমনের মা চলে আসে, বলে এ কি আপনি এখানে, আপনার ছেলে কোথায়? এদিকে তো ছেলের লেখা চিঠিটা তার হাতে দেয়। ইমনের মা পড়ে তো খুব খুশি হয়, কিন্তু ইন্দ্রজিৎকে দেখে অভিনয় করতে থাকে। এ বাবা, এ কি কাণ্ড, সমুদ্র পালিয়ে গেছে, এ কি কাণ্ড। বলে হ্যাঁ, হতভাগাটা হালকা পালিয়ে গেছে। ইমন বলে আজকালকার দিনে ছেলে মেয়েগুলো না মা বাবা তাদের পরিবারের সম্মানের কথা ভাবেই না। এদিকে তো ইমনের মা অভিনয় করে ইন্দ্রজিৎ বাবুকে সামলাতে থাকে। ইন্দ্রজিৎ তো চলে যায়। তখন ইমনের মা মনে মনে বলে যাক বাবা, এখনো তাহলে সবটা সমুদ্রের হবে না, সবটা এখনো তেজেরই আছে, আমার মেয়েটা তাহলে বাঁচবে। সবাই নিজের নিজের ধান্দায় আছে আর কি। এদিকে তো সুধা গাড়ি থেকে নেমে এবার যাচ্ছে ফন্টের কাছে। ঝিনুক বলে দাঁড়া দিদি, এইভাবে হবে না, আজকে হাত চালাতে হবে। একটা ইট নেয় হাতে আর বল চল এবার, বলে মানে চল এবার চল। এদিকে তো ফন্টে যখনই দেখে নেয় সুধাদেরকে, তখনই মানে ও তো আওয়াজ করতে করতে আসছে ঝিনুক ফন্টে দা বলে, তখন ইমন লুকিয়ে পড়ে। আর ফন্টে দেখে এদিকে তো ইমন লুকিয়ে পড়লো, এবার তার কি হবে? ঝিনুক বলে আজকে তোমার মাথা আমি ফাটিয়ে দেবো, তুমি দোয়েলদিকে বিয়ে করবে বলে মন্দিরে ডেকেছো? বলে কি মন্দিরে? হ্যাঁ, দোয়েলকে আমি বিয়ে করবো ঠিকই, কিন্তু মন্দিরে আর আমি জানি না। ঝিনুক বলে একদম মিথ্যা কথা বলবে না, না হলে মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো আমি। তেজ বলে আবার এটা মারামারি করবে নাকি? তেজ দৌড়ে আসে। সুধাও জিজ্ঞাসা করে ফন্টে সবকিছু ঠিক করে বলো কিন্তু ফন্টে দা। এদিকে ইমন তো শুনছে সবটাই। তেজ বলে কি করছো ঝিনুক, এত সহজে এইটুকু তো মুখ খুলবে না, দিয়ে একটা পেটে ঘুষি মারে তেজ ফন্টে। ফন্টে তো পুরো চিত হয়ে পড়ে যায়। তখন ফন্টে বলে আমাকে দেখলে খালি মারেন কেন আমাকে, আমার গায়ে কি হিটমি লেখা আছে নাকি? ফন্টে বলে আমি বিয়ে করতে চাই ঠিকই দোয়েলকে, কিন্তু আমি যদি আজকে বিয়ে করতাম আমি কি এখানে থাকতাম? বলে তাই তো, সত্যি যদি তাই হতো তাহলে তো ফন্টে তার মন্দিরে থাকতো। তেজ বলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বলে আমাদের সব প্রশ্নের উত্তর ওই মন্দিরেই আছে, সমুদ্রের বিয়েটা আমাদেরকে আটকাতেই হবে, সুধা বলে। তখন ইমন বলে কি সমুদ্রের বিয়ে? ইমন তো সবটাই শুনে ফেলে। আজ তোর আশীর্বাদ ছিল, আর সেই ইভেন্টের দায়িত্বতে ইমন স্বয়ং আছে, তাই সে শুনে আরো অবাক হয়ে যায়। এই ব্যাপারটা ইমন মেসেজ করে তার মাকে জানিয়ে দেয়। আর এদিকে সমুদ্রের চিঠিটা ঠাম্মির কাছে এসে দেয় মেচকা। ইমনের মা তো এসে বলে দেয় জোরে করে যে সমুদ্র তো পালিয়ে গেছে, বিয়ে তো করবে না। চ্যাটার্জি বাবু তো খুব রেগে যায়, কি এই আপনার অনুশাসন, আপনি যদি এই ব্যাপারটা আমাদেরকে আগে বলে দিতেন আজ আমাদের এতটা অসম্মান হতো না। ঠাম্মি বলে না না, আমার ছেলে ওরকম নয়, ও ঠিক ফিরে আসবে। ইমনের মা আরো জোরে জোরে বলে কিভাবে ফিরে আসবে, ও তো তেজ আর সুধার সাথে গেছে। হ্যাঁ, লিটিল বেবি এক্ষুনি জানালো, আমি পুরো শিওর যে এর পুরোটার পেছনে তেজ আর সুধাই রয়েছে, মানে তেজ সুধাকেও খারাপ করে দিল এখানে ইমনের মা ঠাম্মির সামনে। মেজমা বলে দেখলে এই জন্য আমার ছেলেটাকে আমি বারবার বলেছিলাম যে ওকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল। তেজের মাও চিন্তা করে এবার তো সবাই আমার বৌমার দোষ দেবে। মেচকা বলে দেখলে সবসময় তেজের পিছনে ঘুরঘুর করতে করতে আজকে আমার ছেলেটার কি অবস্থা, আমি এই জন্য আপত্তি করেছিলাম। সুধার নামে দোষ দিতে থাকে মেচকা। তখন তেজের বাবার খারাপ লাগে, বলে না জেনে শুনে কিন্তু এগুলো কথা বলাটা একদম অন্যায়। তখন মেচকা বলে আর জানার আছেটা কি, যেখানে সুধা থাকে সেখানে তো তোর সম্মান আমার সম্মান নিয়ে হালকা ছিনিমিনি হবেই। চ্যাটার্জি বাবু বলেন আমাকে কিন্তু এতটা নরম ভাববেন না, আজকে যদি সমুদ্র এখানে না আসে আমি কিন্তু তেজ বেকারি শেষ দেখে ছাড়বো। ঠাম্মির তো মাথা ঘুরতে থাকে। সুধার বলা কথাগুলো ঠাম্মির মাথায় ঘুরতে থাকে যে ভালোবাসার শ্রদ্ধা কোনোটাই জোর করে হয় না, আপনি আপনার অনুশাসন আর এই জোর দেখিয়ে কাউকে ধরে রাখতে পারবেন না। মাথা ঘুরে পড়ে যায় ঠাম্মি, তখন সবাই মিলে ঠাম্মিকে সামলায়। এদিকে তেজের বাবা তেজকে সবটা ফোন করে জানায়। তেজ তখন সুধাকে বলে যে আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। সুধা বলে চলুন আমিও যাব। ঠাম্মির কথা শুনে সুধা অবাক হয়ে যায়, তখন বলে না আমাদের দুজনের গেলেই হবে না, সমুদ্রর অনেক বড় বিপদ, দোয়েলের সাথে ওর বিয়ে হতে দেওয়া যাবে না, আপনি বরঞ্চ সমুদ্রের কাছে যান, আমি বাড়ি যাচ্ছি। ঝিনুক কিন্তু চুপচাপ আছে, মনে হয় কোথাও না কোথাও সমুদ্রের উপর অভিমান হয়েছে ঝিনুকের। তেজ বলে আপনি যান, আমি নিজেকে ছাড়া শুধুমাত্র আপনাকেই ভরসা করতে পারি। তেজ বলে আমার ভাই বোনেরা আমার প্রাণ সুধা, ছোটবেলা থেকে অনেক আগলে অনেক যত্নে বড় করেছি ওদের।
তাই তাদের কোনো ক্ষতি হয়ে গেলে আমি কিন্তু বরদাস্ত করতে পারবো না। আজকে দোয়েলের সাথে ওর বিয়ে হয়ে গেলে ওর জীবনের যে ক্ষতিটা হবে সেটা আমি সহ্য করতে পারবো না। সুধার হাতটা ধরে বলে তেজ, সমুদ্রকে আপনাকে বাঁচাতেই হবে সুধা, আপনি যে করেই হোক ওর বিয়েটা আটকান। সুধাও তেজকে ভরসা দেয়, আপনি চিন্তা করবেন না, আমি এদিকটা সামলে নেব, আপনি গিয়ে ঠাম্মিকে দেখুন। চলে যায়। ঝিনুক মনে মনে বলে, দিদি জামাইবাবু সত্যি দুজন দুজনকে কতটা ভালোবাসে, এরকম ভালোবাসে যাতে কখনো কারো নজর না লাগে ঠাকুর, মনে মনে প্রার্থনা করতে থাকে ঝিনুক। তেজ চলে যায়। যাওয়ার সময় বারবার ঘুরে ঘুরে সুধার দিকে তাকাচ্ছে, সুধাও বারবার ঘুরে তেজের দিকে তাকাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে শুভ বিবাহের নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।